গতকাল সন্ধ্যা 6টায় প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাটি বলা যায় এক ধরনের নজিরবিহীন, যে নির্বাহী বিভাগের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তারা বিচার বিভাগের প্রধান বিচারপতিকে এইভাবে ডেকেছেন। আমার মনে পড়ে না গত 20-30 বছরে এরকম কোন ঘটনা ঘটেছে। সুতরাং এটা ডেফিনেটলি আউট অফ নর্মস একটা ঘটনা, এইটা প্রথা বিরোধী একটা ঘটনা। আমাদের প্রধান বিচারপতি বেসিক্যালি সাউথ আফ্রিকায় ছিলেন, তাকে সফর সংক্ষিপ্ত করে ফিরিয়ে আনা হয়েছে। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডক্টর ইউনূস তাকে ডেকেছেন। এটার তাদের মধ্যে কি আলোচনা হয়েছে এ ব্যাপারে আমার দুটি সূত্র কিছু তথ্য দিয়েছে, তো এটা তো ভেরিফাই করার কোনো সুযোগ নাই। একটা হলো যে 8ই অগস্ট যে 106 অনুচ্ছেদ, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যে রেফারেন্স চেয়েছিলেন, সেই রেফারেন্সের বৈধতা বা সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস প্রধান বিচারপতিকে জেনেছিলেন যে এই যে অবস্থাটা এখন সৃষ্টি হয়েছে, যে এই রেফারেন্স এইটার ভ্যালিডিটি অ্যাকসেপ্টেবল হচ্ছে না, এটা সত্য মিথ্যা হলে এটার কি সমস্যা হতে পারে, তো সেই বিষয়ে তিনি প্রধানত আলাপ করেছেন। তবে আমি একটু 106 ধারাটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 6ষ্ঠ ভাগের প্রথম পরিচ্ছেদের 106 ধারা, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোন প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। সো এখানে রাষ্ট্রপতি মনে করবেন, সেটি আপিল বিভাগে পাঠাবেন, আপিল বিভাগ আবার স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানি করবেন, তারপর রাষ্ট্রপতিকে স্বীয় মতামত দেবেন। তো এখন আমরা ওই 8ই অগস্ট আমাদের বিচারপতিরা কোথায় অবস্থান করছিলেন, এদিকে ক্যান্টনমেন্টে কারা অবস্থান করছিলেন, সেই তালিকায় দেখা যাচ্ছে প্রধান বিচারপতি এবং আরেকজন আপিল বিভাগের বিচারপতি দুজনই ক্যান্টনমেন্টে ছিলেন। তো এই বিষয়ে কিছুটা কনফিউশন দেখা দিয়েছে এবং এই বিচারপতিরা যদি কোনো রেফারেন্স দিয়ে থাকেন সরাসরি রাষ্ট্রপতিকে দিয়েছেন কিনা, বা রাষ্ট্রপতি তাদের কাছে চেয়েছেন নাকি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে চেয়েছেন, এই বিষয়গুলো একটু খোলাসা করা দরকার। তো এই অবস্থায় ডক্টর ইউনূস প্রধান বিচারপতিকে তার বাসভবনে ডেকেছিলেন এবং এই যে সুপ্রিম কোর্ট যে রেফারেন্সটা দিয়েছিলেন, সেই রেফারেন্সে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল যে জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবেন। মানে যেহেতু সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, সুতরাং তাদের টার্মস অফ রেফারেন্সটা ঠিক করে দিয়েছিল যে তারা কি কাজ করবে। কিন্তু দেখা গেছে যে ডক্টর ইউনূস সংস্কার করার কথা বলছেন, বিচারের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, কিন্তু যে রেফারেন্স এর ভিত্তিতে তারা কাজ করছে সেখানে শুধু রুটিন ওয়ার্ক করার কথা বলা হয়েছে এবং জরুরি প্রয়োজনে। তো সেইখানে ডক্টর ইউনূস কিন্তু অলরেডি সেই রেফারেন্সের সেই যে অভিমত দিয়েছিলেন, যে রায়টা দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু তিনি ভায়োলেট করছেন। এবং 111 ধারায় কিন্তু এ ব্যাপারে বলা আছে যে আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হবে। সুতরাং এই 106 নম্বর রেফারেন্সের 106 নম্বর অনুচ্ছেদের আলোকে যে রেফারেন্সটা প্রেক্ষিতে যে রায়টা দিয়েছে, সেখানে ডেইলি রুটিন ওয়ার্ক করার জন্য ডক্টর ইউনূসকে বলা হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস সেটা ভায়োলেট করেছে। সুতরাং তিনি সংবিধানের এই অনুচ্ছেদ ভায়োলেট করেছেন, যেটা একটি অপরাধ। এটি প্রধান বিচারপতি তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং এই যে করিডোর দিচ্ছেন, বন্দর দিচ্ছেন, এইগুলো সব তার এখতিয়ার বহির্ভূত, এন্ড হি ক্যানট ডু দিস। তো এইগুলো নিয়ে মূলত কথা হয়েছে। এছাড়া আরো কিছু কথা হয়েছে, যে ডক্টর ইউনূস জানতে চেয়েছেন যে তার কাজের মেয়াদ কতদিন। তো প্রধান বিচারপতি বলেছে তার মেয়াদ সুনির্দিষ্ট করে দেওয়া নেই, কিন্তু যেহেতু তার মূল কাজ একটি নির্বাচন আয়োজন করা, সুতরাং তিনি যদি বিলম্ব করেন তাহলে সেই বিলম্বটি অবশ্যই জাস্টিফাইড হতে হবে। এছাড়াও
ডক্টর ইউনূস তার কাছে এই জুলাই ঘোষণার প্রেক্ষিতে সংবিধান অকার্যকর হয়ে যাবে কিনা, রাষ্ট্রপতি সেনাপ্রধানের পদ বিলুপ্ত হবে কিনা, এই বিষয়ে তার মতামত গ্রহণ করেন এবং প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দেন যে এই ধরনের কোনো প্রভিশন সংবিধানে নেই এবং এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে দেশে একটি সাংবিধানিক নৈরাজ্য দেখা দেবে এবং তার ফলাফল বা তার কনসিকুয়েন্সেস অনেক কিছুই হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো যা যা ঘটতে পারে সে অনেক কিছুই ডক্টর ইউনূসের পক্ষে যাবে না বলে তিনি ডক্টর ইউনূসকে সতর্ক করে দেন। আমরা এই খবরটি পেয়েছি যে ডক্টর ইউনূসের সাথে প্রধান বিচারপতি দেখা করেছেন, কিন্তু যে খবরটি অধিকাংশ মিডিয়ায় আমি দেখিনি যে গতকাল 6টায় ডক্টর ইউনূসের সাথে দেখা করার পরে গতকাল রাত 9টায় প্রধান বিচারপতি মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে দেখা করেছেন। প্রধান বিচারপতি যখন ডক্টর ইউনূসের সাথে দেখা করেন তখন তার সাথে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছিলেন, কিন্তু রাষ্ট্রপতির সাথে যখন দেখা করেন তখন সেখানে আসিফ নজরুল ছিল না এবং আমাকে সূত্র জানিয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যেন এই মিটিং এ ডক্টর আসিফ নজরুল না আসে। রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির আলোচনা আমি অনেক বিস্তারিত এখনো জানতে পারিনি, কিন্তু এই যে 106 অনুচ্ছেদের আলোকে যে প্রদত্ত রেফারেন্স, সেই রেফারেন্স নিয়ে যে উদ্ভূত সংশয়, এর সততা নিয়ে কথা উঠছে, এই বিষয়ে তারা আলাপ করেছেন এবং আরো কিছু সাংবিধানিক প্রভিশন নিয়ে আলাপ করেছেন। ডক্টর ইউনূস কিন্তু জানতে চেয়েছিলেন যে তিনি যদি চলে যান তাহলে কি হবে, তিনি যদি হঠাৎ করে চলে যান। তো প্রধান বিচারপতি বলেছেন যে ইফ ইউ ওয়ান্টস টু গো অর লিভ হি ক্যান, সেক্ষেত্রে এই তারা একটা পথ খুঁজে বের করতে পারবে সংবিধানের আলোকে, সুতরাং তার চলে যাওয়ার ব্যাপারে কোনো বাধা নেই। কিন্তু রাষ্ট্রপতির সাথে তার আলোচনা বেসিক্যালি ওই 106 রেফারেন্স 8ই অগস্ট ওইটার ঘটনা এবং ওইখানে রাষ্ট্রপতি যে স্টেপ গুলো নিয়েছিল ওইগুলো কি লিগাল ছিল কিনা, লিগাল স্টেপস ফলো করা হয়েছিল কিনা, এবং এখন যদি কোনো কারণে প্রমাণিত হয় যে ওইগুলো লিগাল স্টেপস গুলো ঠিকমতো ফলো করা হয়নি বা ওইটা লিগাল জাস্টিফিকেশন, এথিক্যাল জাস্টিফিকেশন, এসব নিয়ে প্রশ্ন করা হয় এবং তাতে যদি দেখা যায় যে এই রেফারেন্সের আলোকে প্রদত্ত রায় এর প্রক্রিয়াগত জটিলতা আছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা কি হবে এবং বর্তমান দেশে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্যে কি হতে পারে, জুলাইয়ের সাংবিধানিক মানে বিপ্লবী সরকার ঘোষণা, জুলাই ঘোষণা বলে যে সাংবিধানিক একটা সংকটের আওয়াজ তোলা হচ্ছে, সেক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে, এই সব নিয়ে বিস্তারিত আলাপ করা হয়। প্রিয় বন্ধুরা, এইগুলো আমার দুটো সূত্র থেকে পাওয়া, আমি ভেরিফাই করতে পারিনি কারণ ভেরিফাই করার সুযোগ নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট যৌক্তিক। তো আজকে এই পর্যন্তই। তার আগে আজকে দুপুরের একটা ছোট্ট ঘটনা বলবো যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে ঢাকা থেকে এক ছোট ভাই ফোন করেছিল, সেই ছোট ভাই গিয়েছিল কারওয়ান বাজারে বাজার করতে, সেখানে গিয়ে দেখেন যে একটি বেল বিক্রেতা, ফলের দোকান, সেখানে তিনি বেল বিক্রি করেন। তিনি নরসিংদীর বেলাবো এলাকার অধিবাসী এবং তিনি বেল বিক্রি করেন। তিনি তার স্মার্টফোনটার সামনে রেখে তিনি রূপান্তরের সত্য আমার এই ইউটিউব প্রোগ্রামটা দেখছিলেন এবং আমার ছোট ভাই জিজ্ঞেস করলো যে চাচা আপনি কি দেখেন, বলে এই অনেকেই তো ইউটিউব করে কিন্তু এই লোকটার কথাবার্তা শুনে একটু মনে হয় যে না উনি যুক্তি দিয়ে কথা বলেন। ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। আমার এই অনুষ্ঠানটি যদি আপনি দেখে থাকেন আপনাকে আমার সশ্রদ্ধ সালাম, এবং আমি যে এই শখের বসে শুরু করে এখন যে এটা সিরিয়াসলি করছি, এটা সেই অক্টোবরে শুরু করেছিলাম, সো প্রায় 8 মাসের মতো হতে যাচ্ছে। অল ক্রেডিট গোস টু ইউ মাই ভিউয়ার্স, মাই অডিয়েন্স। তো সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন আর একটু চোখ কান খোলা রাখবেন। এই সামনের দিনগুলো অনেক ঘটনাবহুল হওয়ারই কথা। সবাইকে অনেক ধন্যবাদ।